সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি নিয়ে শিল্পলোকে। আজ আপনাদের সাথে আছি আমি সানজিদা পারভীন এবং আমাদের সাথে আজ সংযুক্ত হয়েছেন ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর হান্নান চৌধুরী, ডিন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাবেক ভিসি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছেন আহসানুল হক বাশার, কান্ট্রি ম্যানেজার এসএসসিএ। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। জি জি, আমি প্রথমে আজকে আমরা কথা বলবো মূলত অর্থনীতিতে নীতি এবং মানবিকতা নিয়ে। কারণ আজকে ২১ অক্টোবর গ্লোবাল এথিক্স ডে। তো আমি প্রথমেই শুরু করব ডক্টর আব্দুল হান্নান চৌধুরী আপনাকে দিয়ে। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ধন্যবাদ। প্রথমেই শিল্পলোকের এই আলোচনা সভায় চ্যানেল আইয়ের সকল দর্শক শ্রোতা সবাইকে আমি এই এথিক্স ডেতে সবাইকে এথিক্স ডের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে আমরা বলবো যে আপনি যেটা খুব সংক্ষেপে বলেছেন, আজকে অর্থনীতিতে এবং ব্যবসা বাণিজ্যের সবকিছুতে নৈতিকতা নিয়ে আপনি আলোচনা করছেন। আমি বলবো যে আজকে এই সারা বিশ্ব এই গ্লোবালাইজেশনের যুগে এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি, আমরা যারা একাডেমিক জায়গায় আছি, আমরা কিন্তু দেখছি যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের গভর্নেন্স অথবা পলিসি এবং রেগুলেটরি ইস্যুগুলো কিন্তু ভায়োলেট করছে সর্বস্তরে। এটা উন্নত বিশ্বের ও আছে এবং আমাদের মতো দেশগুলোতেও আছে, আমাদের পার্শ্ববর্তী দেশেও রয়েছে। তবে আমাদের দেশে খুব বেশি প্রিভ্যালেন্ট, বিশেষ করে গত কয়েকটা বছর আমরা যদি দেখি বা বেশ কিছু বছর থেকেই আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য অর্থনীতির প্র্যাকটিসে অথবা ব্যাংকিং অথবা এই বিষয়টাতে আমি কথা বলবো যে কর্মের যে নীতি বা এথিক্স এর যে বিষয়টা, অর্থনীতির সাথে এথিক্স ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো এই বিষয়ে আমি আপনাকে মানে আপনি যেহেতু শুরু করেছেন, আমি একটু অ্যাড করতে চাই যে আমরা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা একটু পিছিয়ে আছি। বাংলাদেশের যে অর্থনীতির জায়গাতে যদি আমরা কথা বলি এথিক্সটা, তো এই বিষয় নিয়ে আপনি যেটা বলছিলেন আমাদের দর্শকদের যদি একটু ক্লিয়ার করে বলতেন বা পরিষ্কার, আমরা দর্শকদের উদ্দেশ্যে আরেকটু পরিষ্কার করে জানতে চাই যে এথিক্স এর সাথে অর্থনীতিটা কিভাবে জড়িত। দেখুন, আমাদের এই এথিক্স এর ব্যাপারটা যেখানে আপনি বলছেন নৈতিক কথাটা, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকেও আমাদের ওরকম আসে নাই এবং জাতি হিসেবে আমরা এখন ওই জায়গাতে অনেক পিছিয়ে আছি ব্যক্তিগত পর্যায়ে আমি যদি বলি, এবং সেটারই একটা বহিঃপ্রকাশ ঘটছে। আমরা যেখানে কর্মস্থলে আছি এবং আমাদের কর্মস্থল কিন্তু ঘিরে আছে একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে। আমরা যেখানেই কাজ করি না কেন, এটা ইন্ডাস্ট্রি হতে পারে, এটা ফাইন্যান্সিয়াল সেক্টর হতে পারে, এটা বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের কাজ হতে পারে, সে প্রতিটা প্রতিষ্ঠানেরই কিন্তু একটা স্ট্রাকচারাল পলিসি এবং রেগুলেটরি ইস্যুস থাকে, যেগুলো ভায়োলেট করলেই আমরা কিন্তু নীতি বিবর্জিত কাজের সাথে সম্পৃক্ত হই। আপনি যদি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের গত কিছুদিনের ডেটা এবং কর্মকাণ্ড দেখেন, আমরা সবাই কিন্তু দেখছি যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু বিশাল পরিমাণের জনগণের অর্থ অনেক একটা স্বার্থন্বেষী গোষ্ঠী কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু আত্মস্থ করেছে, এবং এর মূল কারণ হচ্ছে তাদের নিজেদের নীতি নৈতিকতার প্রতি বিশ্বাস অথবা নীতি বা মোরাল এডুকেশনটার মধ্যে তাদের আমি বলবো যে স্বল্পতা বা কমতি রয়েছে। তো মানুষ হিসাবে আমরা প্রতিটা মানুষ এখন যেই পর্যায়ে ওঠা উচিত সেটা কিন্তু আমাদের শিক্ষার সাথে সম্পৃক্ত। আমি বলবো যে আমরা অনেকেই কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। আসলে কিন্তু প্রতিটা মানুষকেই কিন্তু ওভাবে চিন্তা করতে হবে যে যেখানেই থাকি না কেন, যে মানুষ হিসেবে আমাদের সমাজে বা দেশে বা পরিবারে অথবা আমাদের পারিপার্শ্বিকতায় আমাদের কি দায়িত্ববোধ আছে সেটা আমরা ঠিক মতো করছি কিনা। আমার মনে হয় যে আমরা বাংলাদেশে বিশেষ করে যদি বলি, সার্বিকভাবে আমাদের অনেক অগ্রগতি আছে। বাংলাদেশ জাতি হিসাবে আমাদের গর্বের অনেক জায়গা আছে, কিন্তু এই নীতি নৈতিকতার কথাটা যখন আনবেন তখনই আমাদেরকে বলতে হবে যে এই জায়গাটাতে আমরা সার্বিকভাবে পিছিয়ে আছি। জি, আমরা এই বিষয় নিয়ে আমি আপনার কাছে আরো বিস্তারিত শুনবো। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন একে আজাদ, জনাব একে আজাদ, চেয়ারম্যান হামিম গ্রুপ, সাবেক প্রেসিডেন্ট এফবিসিসিআই। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন?
শুনতে পাচ্ছি। জি। আপনারা শুনতে পান আমাকে? আজকে গ্লোবাল এথিক্স ডে। আমরা গ্লোবাল এথিক্স নিয়ে কথা বলছি এবং অর্থনীতিতে নীতি এবং মানবিকতা নিয়ে কথা বলছি। আমি আপনার কাছ থেকে শুনবো স্যার। তার আগে আমি আমাদের সাথে আছেন আহসানুল হক বাশার। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ডক্টর আব্দুল হান্নান চৌধুরী বলছিলেন এথিক্স নিয়ে। আমরা জানি যে অর্থনীতিতে নীতি এবং অর্থ এবং নীতি এই দুইটা আসলে পাশাপাশি। তো এই জায়গা থেকে আমরা যেটা জানতে চাই যে অর্থ থাকলে নীতি থাকে না, নীতি থাকলে অর্থ থাকে না। তো এই জায়গাতে আপনি কি বলবেন? আসলে বাংলাদেশে আমাদের সামগ্রিক অর্থনীতিতে এই নীতি এবং অর্থের সামঞ্জস্যটা একটু যদি আপনি বলেন। ধন্যবাদ। আজকে বিশ্বব্যাপী। এখানে একটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস হচ্ছে, which is I জি। must say this is a backbone of every nation. আমি যদি বলি এটা স্ট্রং হলে বাকি সবগুলো ম্যানেজেবল। ACCA being, আমি জাস্ট যদি বলি আমি ACCA representative here in Bangladesh. ACCA founded in 1904 with a few proactive and few forward thinking professionals. তাদের মূল মন্ত্রই ছিল জি। এথিক্স, and তাদের অবজেক্টিভের one of the core objective ছিল they will produce most ethical and professional accountants for the society, for the greater good of the society. Still now আমরা সব ক্ষেত্রেই আমরা বলে থাকি we are the most professional and ethical body of professional accountants. So এটা আমরা গ্লোবালি সবসময় বলে থাকি, আর আমাদের পাবলিক ভ্যালু ড্রাইভটা কোর in our heart. তো পাবলিক ভ্যালু ড্রাইভ করতে হলে উই হ্যাভ টু বি এথিক্যাল ফার্স্ট। এবং আমি এই প্রফেশনে এসে আমি যে দেখছি লাস্ট 3 ইয়ার্সে আমি দেখছি এথিক্স ইজ দ্য কোর অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল, এবং তাদের এই জিনিসটাকেই খুব বেশি এমফেসাইজ করা হয় এভরি স্টেপ অফ professional qualification, এবং this is a mandatory, everyone have to pass one module in our organization called ethics and professional skills module. That is a skill, that is জি। treated as a skill. এবং আমাদের দেশে আসলে যাই কিছু হচ্ছে আমরা উন্নয়নের খুব দ্রুত উন্নয়নের শিখায় উন্নয়নের ট্রেন্ডে আছি। তো এই সময়টাতে এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, এখানে দুজন জ্ঞানী লোক আছেন আমাদের খুবই সম্মানীয়, ওনারাও জানেন যে ইট ইজ নাও টাইম দ্যাট আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি উইচ ইজ ইউনিক, 100 ইয়ার্সে একবার হয় এই ধরনের এই প্যান্ডামিকে, কেউই জানে না আমরা কোথায় যাচ্ছি, বিজনেস মডেল চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যে স্ট্র্যাটেজিক প্ল্যান আপনি ইভেন 6 মাস আগে করেছে, আজাদ স্যার আছেন এখানে, উনি জানেন যে প্ল্যানটাও ফুল চেঞ্জ করে ফেলতে হচ্ছে, ফুল রিভিউ করতে হচ্ছে। তার মানেটা কি? সাইবার সিকিউরিটিতে এমফাসিস করা হচ্ছে, ডাটা অ্যানালিটিক্সে এমফাসিস করা হচ্ছে, এথিক্স এটা যদি করে আমরা যদি এটাকে যদি আমরা যে কোনো কিছু মডিউল ডেভেলপমেন্টে, ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্টে এথিক্সটাকে যদি মাথায় না রাখি, এবং এই ডেভেলপমেন্টটাই আসলে আমাদের জন্য পরে এটা একটা বিশাল সেটব্যাক হয়ে যাবে। সো এই কারণেই আমি একটা কথাই বলবো যে আপনি সত্যিই বলেছেন, মানি অ্যান্ড এথিক্স অ্যাকচুয়ালি পাশাপাশি, এবং ইট হ্যাজ টু ওয়ার্ক টুগেদার। এই ক্ষেত্রে আমি বলবো আমরা তিনটা বিষয়ের দিকে, তিনটা অবজেক্টিভের দিকে আমরা খুব বেশি এখন রিসার্চও করছি, আমাদের বেশ কিছু রিপোর্টও বেরিয়েছে রিসার্চ ওয়ার্ক। একটা হলো যে এ ফ্রেমওয়ার্ক ফর দি ফিউচার, আমাদের এখনই চিন্তার বিষয় যে আমাদের ফিউচারে কোন ফ্রেমওয়ার্কে কাজ করব। দেন হাউ ডাজ বিজনেস ল রিলেট টু ইন্টিগ্রিটি, আমরা যে বিজনেস ল গুলা করছি, যে চেঞ্জ গুলা আনছি সময়ের প্রয়োজনে, এই সময়টাতে এথিক্সটাকে আমরা কিভাবে পোজ করব, ইন্টিগ্রিটিটাকে কিভাবে আমরা প্লেস করব, হোয়াই ডাজ সাস্টেনেবল বিজনেস ম্যাটার্স, এই জিনিসগুলো আসলে আমাদের এখন আমরা রিসার্চ করছি, আমরা বিভিন্ন রিপোর্টে এক্সপোজ করছি। তো আপনি যদি চিন্তা করেন যে আমাদের মানি মার্কেট, আমাদের ক্যাপিটাল মার্কেট, এইখানে যে সিচুয়েশন হচ্ছে, তারপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে যে সিচুয়েশন গুলো হচ্ছে, ক্রাইসিস ক্রিয়েট হয়েছে ডিউ টু প্যান্ডামিক, এবং নানান অসামঞ্জস্য তৈরি হয়েছে, একটা আরেকটার সাথে রিলেভেন্ট। এটা হয়তো আমাদের ফ্রেমওয়ার্কে কিছু চেঞ্জ আনতে হবে হুইচ ইজ রিলেভেন্ট অ্যাট দিস মোমেন্ট। এবং আমি মনে করি যে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স প্রফেশনালরা ইজ আ কোর সেন্টার পয়েন্টে আছে, যারা নাকি রাইট ইন্ডিকেশন দিতে পারবে বেসড অন এথিক্স।
জি, ধন্যবাদ আপনাকে। আমি ফিরবো আবার আপনার কাছে। আমি জানু ভাইকে আজাদ আপনার কাছে একটু জানতে চাই। আমরা আ এথিক্স নিয়ে কথা বলছিলাম। আমরা জানি যে অর্থনীতিতে একটা নীতি থাকা প্রয়োজন। কিন্তু এই নীতিটুকু আসলে নীতি এবং মানবিকতাও এখানে কিন্তু সংযুক্ত। এই জায়গাটা থেকে একজন বিশিষ্ট প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে নীতির জায়গাটাতে আমরা যারা গ্লোবালি যদি আমরা দেখি বা ব্যবসার ক্ষেত্রে কতটুকু আমরা আসলে প্র্যাকটিস করছি এথিক্স এর জায়গাটাতে? ধন্যবাদ আপনাকে। আমি দুইজন জ্ঞানী বক্তার বক্তব্য শুনছিলাম, খুব ভালো বলেছেন, কিন্তু আমি খুব আগে যদি জানতাম এই টপিকস এইটা, আমি কিন্তু আসতাম না। কারণ নীতি নৈতিকতা এটা তো অনেক ভাস্ট জিনিস। আমরা যখন জি। স্কুলে পড়েছি তখনও আমরা আমাদের টিচারদেরকে দেখতাম তারা কিভাবে চলে, তাদের জীবনযাপন, এবং অনেকে শিক্ষকতার লাইফ বেছে নিত এই কারণে যে আমি মানুষ গড়ার কারিগর হব, আমি আমার ছাত্র ছাত্রীরা দেশে প্রতিষ্ঠিত হবে, তারা দেশে ল মেকার হবে, তারা দেশ শাসন করবে, এটা আমার গর্ব হবে। তো আজকে যদি দেখেন প্রতিটা জায়গায় যে অবক্ষয়, শুধু যে এটা বাংলাদেশে তাও না, সারা বিশ্বব্যাপী আপনি দেখেন। আপনি যদি দেখেন আজকে আমেরিকার কথা, আজকে আমেরিকান প্রেসিডেন্ট যেভাবে জাস্টিস নিয়োগ দিচ্ছে, সে তার দলের লোক, এখানেও কিন্তু ডেমোক্রেসির দেশ ছিল। আজকে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন, সব জায়গায় দেখেন আপনি যে বাবরি মসজিদ নিয়ে যে রায়টা দিল, আপনি দেখেন একসময় ভারতীয় কোর্টকে কিন্তু আমরা সবাই বলতে দে আর ইম্পার্শিয়াল, অথচ বাবরি মসজিদ দিয়ে একটা দেখেন একটা বিতর্কিত রায় দিল ওখানে, যে বাবরি মসজিদ ওখানে তুমি মন্দির করতে দিলা কেন, কিছুই দিতা না, যে ঠিক আছে এটা বিতর্কিত জিনিস, এখানে কিছুই হবে না, এটা খালি থাকবে, বা সেটা হয়তো, কিন্তু তুমি রাম মন্দির করতে দিলা। তো এই যে আমি একটা এক্সাম্পল দিলাম যে আজকে সমস্ত কিছু পলিটিসাইজ হয়ে যাচ্ছে। তো আমরা আজকে যদি রাষ্ট্রীয়ভাবে আমি নীতি নৈতিকতার ইয়ে না পাই, শিক্ষা না পাই, রাষ্ট্রীয় যদি আমরা যাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট করি, যেদিন থেকে তারা ডিক্লারেশন দেয় যে কত টাকা আপনি খরচ করবেন ইলেকশনে, ওই দিন থেকেই তো শুরু হয় মিথ্যা, যে আমি এত টাকা বেশি খরচ না, বা ইলেকশনের পর একটা হিসাব দেয়। সবকিছুতেই আজকে আমি মনে করি লাগামহীন ভাবে আমরা চলে গেছি, কিন্তু তারপরেও আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বের হয়ে আসতে হবে নীতি নৈতিকতা শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে তাও না, শিক্ষা ক্ষেত্রে, সমস্ত জায়গায় কিন্তু এই জায়গাটা দরকার। আপনি একটা পরিবারের একজন হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে আপনারকে তো ফলো করবে, আমার অন্য মেম্বাররা ফলো করবে, মাকে দেখবে তার সন্তানরা। আমার বাবাকে দেখেছি যে আমার বাবা তো এটা পছন্দ করবে না, আমি যদি এই কাজ করে যাই, আমার বাবা তো কখনো একসেপ্ট করবে না, আমার মা একসেপ্ট করবে না। পরিবার থেকে যদি আমি শুরু করি, যদি আমার অফিসে আমি আসি, আমার অফিসে এসে আমার লোক আমাকে ফলো করবে, এই স্যার তো এখানে ঘুষ দেওয়া পছন্দ করবে না, স্যার এটা তো অপচয় পছন্দ করবে না, সমস্ত জায়গায়, তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। তো সব জায়গায় আমাদেরকে আজকে চলতে হচ্ছে, কিন্তু এই জায়গায় নীতি নৈতিকতাকে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে। যতটা সহনীয় পর্যায়ে কম্প্রোমাইজ করলে হয় ততটাই আমরা কম্প্রোমাইজ করছি। তাই এটা শুরু হইতে হবে কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে। ওখান থেকে যদি শুরু না হয়, আমি এখানে বসে আপনার এই চ্যানেল আইতে বসে আমরা তিনজনে কিন্তু নীতি নৈতিকতার আদর্শের কথা বলতে পারবো, সব কিন্তু বাস্তবে কিছু হবে না। তো সেই কারণেই তারপর মানে আমি কি এগুলি বলা থামিয়ে দেবো তা না, আগে শুরু করতে হবে আমার নিজের থেকেই, যে আমি আজকে নীতি নৈতিকতার কথা বলছি, আমার মধ্যে ওই জিনিসটা আছে কিনা। আজকে আমি একটা কথা বলি, আপনারা সবাই জানেন আমাদের একটা টিভি চ্যানেল আছে, তখন সোনালী ব্যাংকের অনেক লোন কেলেঙ্কারি হলো, আপনার ওই যে কি একটা গ্রুপ যেন ভুলে গেছি নামটা, তারা অনেক টাকা সোনালী ব্যাংক থেকে নিয়ে গেল। ওই সময় যিনি বোর্ড অফ ডিরেক্টর ছিলেন, তাদের একজন আমাদের টিভি চ্যানেলে আসছে করতে, টক শোতে। তা আমি দেখে আমি টিভি চ্যানেলটা অন্য চলে গেছি। তারপর আমি জিজ্ঞাসা করছি, যেই লোকের নীতি নাই তার কথা মানুষ টক শোতে শুনবে কেমনে? তো মানুষ তো শুনবে না। যার নৈতিকতা নাই, নীতি নাই, তাকে তো মানুষ, তার কথা সে যদি বক্তব্য দিতে যায়, তো সেই কথা তো শুনবে না। আজকে যদি আমি বলতে আমি তো এটা পারছি না, আমাকে যেখানে আপনি ডেকেছেন, আমি যদি জানি আমি নৈতিকতার দিব, বক্তব্য আমি দেব, তাহলে আমার অনেক লোকজনই হাসবে যে স্যার তো আমাদেরকে বিজনেস প্রমোশনের জন্য যে ফান্ডটা দেয়, এটা কোন নৈতিকতার মধ্যে দেয় স্যার?
তো সেই জন্যই আমার শুরু করতে হবে আমার নিজের থেকেই। আমরা যদি নিজেরা যদি শুরু করতে, আমার পরিবার ঠিক হবে, আমার পরিবার ঠিক হলে আমার প্রতিবেশী ঠিক হবে, প্রত্যেকটা জায়গার থেকেই আমাদের আমি মনে করি এই প্র্যাকটিসটা যেটা আমাদের ছিল আমরা হারিয়ে ফেলেছি, সেই জায়গায় আমাদেরকে আবার যেতে হবে। সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে শুরুটা যখন আপনারা করেছেন, আমাদের এখান থেকে কাউকে শুরু করতে হবে। তো শুরু করেছেন, বাট এটা এগিয়ে নিতে হবে আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার ফিরবো আপনার কাছে। আমি ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন হিসেবে আছেন এবং বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর। তো এই যে স্টুডেন্টরা যারা শুরু করছে তাদের জায়গা থেকে আমি যদি বলি যে এই ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ বা এথিক্স এর জায়গাটা থেকে আমরা অবশ্যই আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস এর বা এথিক্স পড়ানো হয়, কিন্তু এটা কতটুকু প্র্যাকটিস করার জায়গাটাতে শুধু বুকিশ জায়গাতে আমরা পড়ে না থেকে যেটা প্র্যাকটিস করতে হবে এই জায়গাটা থেকে এডুকেশনাল সাইড থেকে আমরা কতটুকু আসলে প্র্যাকটিস করছি সেই জায়গা থেকে আপনি যদি একটু বলতেন, যে কারণ বেসটা তো তৈরি হয় স্টুডেন্ট লাইফ থেকে। ধন্যবাদ। আসলে একটা ব্যক্তির এথিক্যালি এবং মোরালি জাস্ট হতে গেলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ের এডুকেশন দিয়েই যে সাফিসিয়েন্ট তা না। যেকোনো একটা মানুষকে তার ছোটবেলা থেকে তার পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং প্রাথমিক থেকে অন্যান্য স্তরের শিক্ষার মধ্যেই কিন্তু এথিক্স এবং মোরালিটির শিক্ষা থাকতে হয়। আমরা যেটা হয়েছে যে আমাদের এই সমাজে এখন কেউ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যায়, সেটাকে আমরা অনেকভাবে সমাজের কোট এন্ড আনকোট যে অনেক হাইলাইটেড করে দেখি যে এনারা হচ্ছেন সফল ব্যক্তিত্ব। একজন মানুষ কিন্তু ইকোনমিক্যালি সাকসেস না হলেও যে সফল হতে পারে তার কর্মক্ষেত্রে অন্যান্য ভালো কাজ দিয়ে, সমাজ সেটাকে স্বীকৃতি দিতে হবে। পরিবার সেভাবে দেখবে যে বাবা সৎ থেকে আয় করলেও বাচ্চারা দেখবে যে আমার বাবা সৎ এবং সেই আয়ের উপার্জন দিয়ে আমরা সীমিত আয়ের মধ্যে চলাফেরা করছি এবং সেটাই সর্বজন গৃহীত হবে। আমরা যেই সমাজটা এখন গড়ছি এই সমাজটা আমাদের শিক্ষা থেকে অনেক দূরে চলে আসছে। আমরা অনেক গ্রিডি পিপল তৈরি করছি। আমাদের এই গ্রিডনেস থেকে, অর্থাৎ সেলফ গেইন, নিজের প্রফিট ম্যাক্সিমাইজ করা এবং ওয়েলথ কনসেন্ট্রেশন, এগুলো সবকিছু করে আমরা সমাজটাকে এমন ভাবে তৈরি করছি যে আসলে আমরা প্রত্যেকটা ইকোনমিক সাকসেসকে দিয়েই কিন্তু আমরা সবকিছুকে এখন সফলতার চাবিকাঠিতে নিয়েছি। এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত জ্ঞান ভিত্তিক সমাজ যখন আপনি ইয়ে করতে পারবেন, স্ট্যাবলিশ করতে পারবেন, তখনই আপনি দেখবেন যে নীতি নৈতিকতার কথাটা ইয়ে হবে। একটু আগে আজাদ ভাই খুব ভালোভাবে বলেছেন যে আগে শিক্ষকরা আমাদেরকে ঠিক হতে হবে এবং আগের দিনে তাই ছিল। শিক্ষকরা একটা মোরাল অবজেক্টিভ নিয়ে আসতো এবং তারা অকাতরে শিক্ষার আলো বা প্রকৃত শিক্ষা একের পর এক অন্যকে দিয়ে জি, যেত। সেখান থেকে একটা সামাজিক ভাবে ওটা একটা সমাজের বিপ্লব হিসাবে যেত, কিন্তু সেই জায়গা থেকে আমরা দূরে সরে আসছি এবং সে কারণে আজকের স্যার অর্থনীতিতে আমি ফিরবো আবার আপনার কাছে। জি, আমি আবার ফিরবো আপনার কাছে। আহসানুল্লাহ বাশা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আমাদের ব্যবসার জায়গা থেকে বা অর্থনীতিতে যেটা দেখছি যে হলমার্কস কেলেঙ্কারি থেকে শুরু করে অনেক ধরনের অনেক বিভিন্ন ধরনের ক্রাইম, অর্থনীতিতে যে ক্রাইম আমরা দেখছি, তো এই জায়গা থেকে আসলে আমরা কতটুকু পিছিয়ে আছি আপনি যদি একটু বলতেন অ্যাকচুয়ালি অর্থনীতিতে। এটা অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। এটা আসলে পিছিয়ে থাকা বলবো না, এটা আমি বলবো আমার দুজন প্রাক্তন বক্তাই বলেছেন আসলে কোর জিনিসটা হলো এথিক্স কামস ফ্রম ফ্যামিলি ফার্স্ট। অ্যাকচুয়ালি ফ্যামিলির জি, এনভায়রনমেন্টটা কেমন, কিভাবে সে গ্রুম আপ হচ্ছে। আই হ্যাভ গট সেভারাল ইনস্টান্সেস ইন ডিফারেন্ট ফোরাম থেকে আমি অনেকগুলো ইনস্টান্স পেয়েছি যে ছোটবেলায় একজন প্রফেশনালের কথা যদি আমি বলি, নাম বলবো না, বাট হি ইজ এ ভেরি গুড প্রফেশনাল, অ্যাকাউন্টিং প্রফেশনাল, ভেরি ইয়াং, এবং তিনি এথিক্স এর একটা এক্সাম্পল দিতে গিয়ে ছোটবেলায় ওনার মায়ের কথা বলেছিলেন। ছোটবেলায় উনি আরেকজনের বাগানের আম চুরি করেছেন, এনে মাকে দিচ্ছেন যে পাকা আম, মা আমি এটা নিয়ে এসেছি। বলে কোথা থেকে এনেছো? পাশের বাড়ির বাগান থেকে। ওদের কি বলেছো তুমি যে তুমি এটা আনছো? বলে বলি নাই। তাহলে এটাকে চুরি বলে। সো সেখান থেকে কিন্তু তার লার্নিং শুরু। এখন প্রফেশনাল হয়ে উনি এই এক্সাম্পলটা দেন। সো আমার মা সেদিন যদি আমাকে বকাঝকা না করতো এবং আমাকে না বুঝাতো হোয়াট ইজ এথিক্স, তাহলে তো আমি আজকে এই প্রফেশনাল হয়েছি, আমি একটা লার্জার রেসপন্সিবিলিটিতে আছি। আমি তো তাহলে আজকে এই রেসপন্সিবিলিটি, এখনো আমি ওই এক্সাম্পলটা বিভিন্ন ফোরামে আমিও শেয়ার করি, উনিও শেয়ার করেন। এথিক্স কাম ফ্রম দি চাইল্ডহুড এনভায়রনমেন্ট।
সেকেন্ড থিং হলো যে আমাদের একটু লক্ষ্য রাখা দরকার। আমরা তো ব্রিটিশ কারিকুলাম ফলো করি, ব্রিটিশ বিভিন্ন প্রসেস, বিভিন্ন ফোরামের সাথে যুক্ত। ওখানে আরেকটা জিনিস হলো যে আমাদের যে ১ম নার্সারি, অ্যাডভান্স নার্সারি বলেন আর যাই বলেন, যে কারিকুলামের মধ্যে এথিক্সটাকে আমরা কিভাবে আ ইনক্লুড করছি। আ কত সুন্দরভাবে, কত সাবলীলভাবে, কত আ বোধগম্যভাবে। যাতে কোমল মনে এটা একটা আঁচড় কাটে। কিছু এক্সাম্পল বা কিছু ছবি দিয়ে বা এটা দিয়ে। ইভেন ফিন্যান্সিয়াল লিটারেসিটাকে আমরা কিভাবে প্লেস করছি। আপনি যেটা বলেছেন ১ম এই, মানি অ্যান্ড এথিক্স বোথ সাইড বাই সাইড থাকে, হাউ টু হ্যান্ডশেক ইচ আদার। তাহলে কি আমরা এভাবে গ্রুমিংটা করতে পারি না? প্যারেন্টদের সাথে কি জি। প্যারেন্ট চিলড্রেন কোনো ফোরামের মধ্যে আমরা এটা তুলতে পারি না? সো দিস ইজ হাউ থিংস আর। আর আপনি যেটা বলছেন যে হলমার্ক বা অন্যান্য ব্যাপারে, ইট ইজ অল অ্যাবাউট কন্ট্রোল মেকানিজম, যেটা আমি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছিলাম। জি, ল আমি আরো বিস্তারিত এর কথা বলছিলাম। শুনবো আপনার কাছ থেকে। দর্শক, আমরা আছি চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্মে, চ্যানেলের ভেরিফাইড পেজে এবং ইউটিউবে। সঙ্গেই থাকুন আমাদের। জি, বলছিলেন। জি, আহসানুল হক বাশার, আপনি বলছিলেন। জি। তো আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি যদি চিন্তা করি, একটু শর্ট মিড এন্ড লং টার্মে যদি বিজনেস প্ল্যানের মতো আমরা চিন্তা করি যে এটাও একটা বিজনেস, ইটস অলসো নট গিভ আস দি রেভিনিউ, ইট গিভস আস দি রাইট প্রোডাক্ট হোয়াট উই আর এক্সপেক্টিং। আমরা যদি বলি, একটা গ্রেট এক্সাম্পল দেই, এসিসিএ ২০১৭ সনে এথিক্স অ্যান্ড প্রফেশনাল স্কিল মডিউলটা লঞ্চ করে। আমি নিজেই লঞ্চ করেছিলাম, দ্যাট ইজ মাই ফার্স্ট ইভেন্ট ইন এসিসিএ। তখন আমি ওখানে স্টাডি করে দেখলাম ম্যাটেরিয়ালে প্রায় ১০,০০০-এরও বেশি প্রফেশনালের সাথে, যারা বিজনেস টাইকুন এবং বিজনেস ওয়ার্ল্ডে ভেরি প্রমিনেন্ট, অল দি টপ ব্র্যান্ড, তাদের উপরে একটা রিসার্চ ওয়ার্ক চালিয়েছিল যে সিলেবাসটাকে কিভাবে রিডিজাইন করা যায়, মোর ওভার এমপ্লয়ার ফ্রেন্ডলি, এমপ্লয়মেন্ট ফ্রেন্ডলি করা যায়, এবং the how we can actually deliver the finest accounting and finance professional world need. তো সেই সময়টাতে আসলে সবচেয়ে বেশি আপনার জোর দেওয়া হয়েছিল সব অর্গানাইজেশন থেকে, নেক্সট 10-20 ইয়ার্স এথিক্স উইল বি আ কোর, এবং বিজনেসে এথিক্সটা খুব জরুরি হবে, এই জন্য মডিউলটা রেডি করেছিল। এটা বেসিক্যালি আপনার লিডারশিপ ডেভেলপমেন্টে কাজ করে এবং সিনিয়র লিডারদের জন্য ভেরি ইফেক্টিভ। এখানের মধ্যে এভরি আসপেক্ট আমরা কাভার দিয়েছি, বিজনেস, সোশ্যাল, আপনি যেটা বললেন মানবিক, এভরিথিং, ইমোশনাল কোশেন্টের উপরেও বেশি জোর দেওয়া হয়েছে এখানে। তো ওই জায়গাটা থেকে আমরা করেছি এই কারণে যে আমাদের যে পড়ালেখাটা হচ্ছে, আমাদের যে স্টুডেন্ট স্টাডি করছে বিভিন্ন মডিউল, তার মধ্যে যদি তাদেরকে রাইট মডিউল ক্যাপচারিং এভরি অ্যাসপেক্ট অফ এথিক্স, বিজনেস এথিক্স যদি আমরা দিতে না পারি, তাদের কাছে রেফারেল যদি না থাকে, কেস স্টাডি যদি না থাকে, এবং তারা যদি বুঝতে না পারে যে হোয়াট ইজ দ্য আউটকাম, ইফ আই এম এ এথিক্যাল অ্যাকাউন্টেন্ট হোয়াট ইজ দ্য আউটকাম, ইফ আই এম এ আনএথিক্যাল হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট আই এম গোয়িং টু ফোরসি ইন কামিং ডেজ। সো এই জায়গাগুলো সবকিছু ওখানে কাভার দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে, দ্যাট ইজ এ ম্যান্ডেটরি, ইভেন আমাদের রিসেন্টলি ম্যান্ডেটরি করা হয়েছে এসিসি এমপ্লয়ীদের জন্য। সো এইভাবে আমরা কিন্তু আমাদের প্রফেশনালদেরকে রেডি করছি যাতে করে এমপ্লয়ারদেরকে সাপোর্ট দিতে পারে উইথ এ রাইট এথিক্যাল স্কিলস। সো আমার মনে হয় যে যাই কিছু এখন হচ্ছে তা কমব্যাট করার জন্য আমাদের রাইট প্রফেশনাল দরকার মার্কেটে, which is finance and accounting professional, and আমরা বদ্ধপরিকর, আমরা সেই ধরনের প্রফেশনাল প্রডিউস করব এবং সাপোর্ট দিব আমাদের এমপ্লয়ারদেরকে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন আমাদের। জনাব এ কে আজাদ, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা আসলে অর্থনীতিতে অর্থ এবং নীতি, এই দুটোর সংকট নিয়ে আমরা কথা বলছিলাম। নীতি এবং অর্থ দুটোর সাথে সম্পৃক্ত আমরা জানি। তো আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাই যে আমাদের করোনাকালীন সময়ে কিন্তু অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়েছে, যেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তো এই জায়গা থেকে একটা দেশের সরকার বা একটা দেশের অর্থনীতিতে কিন্তু যে মূল যে দুটো জিনিস বা যে আয়ের দুটো উৎস, একটা হচ্ছে রাজস্ব আয় আর একটা হচ্ছে আপনার রপ্তানি, যেটা বৈদেশিক রপ্তানিকৃত যে আয়গুলো থাকে। তো এই দুটো জায়গাতে আমরা পিছিয়ে পড়েছি। তো এখানে আসলে নীতির জায়গা থেকে আমরা যদি ঠিকঠাক না কাজ করি, তাহলে আমাদের এই বিরূপ অর্থনীতির প্রভাব কাটিয়ে ওঠা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জায়গা থেকে একজন ব্যবসায়ী হিসেবে আপনার মতামত জানতে চাচ্ছি।
দেখুন, নীতিগত ব্যাপারটা শুরুতে যেটা বলছি, এটা একটা ভাস্ট জিনিস। এটা শুধু এক জায়গায় এর সীমাবদ্ধতা না, অনেক জায়গায়। যে আমাদের জি হাসানুল হক সাহেব বললেন, ওনারা তো চার্টার অ্যাকাউন্টেন্ট, ওনারা ফার্ম করেন। আমরা শুরু হয় ওখান থেকেই, যে আমাদের যে প্রফিট যদি 300 কোটি টাকা হয়, তা বলি যে 100 কোটি টাকা হুম, হুম, প্রফিট দেয় আর 200 কোটি দেখায় না, আমি ওইভাবে কাগজপত্র বানাই দিচ্ছি। শুরু হয় আমাদের দেশে, বাংলাদেশের সবচেয়ে ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে কম, প্রায় 11% মতন। আপনি এখানে এটা, আপনার নেপালে আমাদের চেয়ে অনেক বেশি ট্যাক্স জিডিপি রেশিও। আমরা ট্যাক্স দিতে চাই না। বাংলাদেশে যে ব্যবসায়ী আছে, বাংলাদেশে যে প্রত্যেকটা অর্গানাইজেশন যদি আমরা প্রপার ট্যাক্স পে করি, তাহলে আমাদের দেশে অভাব থাকার কথা না। সরকার পদ্মা ব্রিজের মতো প্রতি বছর একটা পদ্মা ব্রিজ দিতে পারে। তো আমরা কেউ ট্যাক্স প্র্যাকটিস করি না, কারণ আমি মনে করি এখানে ম্যানেজেবল, আমরা সব জায়গায় ম্যানেজ করে চলি। এক। 2 নম্বর, আপনি যে রপ্তানি প্রবৃদ্ধি আমাদের নেতিবাচক, প্রবৃদ্ধি একটু এখন একটা পজিটিভ দিকে আসছে। 1.8% আমাদের একটু প্রবৃদ্ধি পেয়েছে। আমাদের রেমিটেন্সও ভালো আমরা পাচ্ছি। আমাদের এগ্রিকালচার ভালো। আপনারা দেখেছেন IMF যে রিপোর্টটা দিয়েছে, তাতে ইন্ডিয়ার চেয়েও আমরা পার ক্যাপিটা ইনকামে আমরা এগিয়ে আছি। তবে এটা পার্মানেন্ট থাকবে না, কারণ তার এই টোটাল জিডিপি অনেক বড় জিডিপি, $3 ট্রিলিয়ন মতো তার টোটাল জিডিপি। আমার সেখানে মাত্র কত 28 বিলিয়ন না কত 39 বিলিয়ন ডলার মতন, আমার কত আমার ঠিক মনে নেই আমার কাছে এখন এক্স্যাক্টলি ফিগারটা। তো আমাদের অনেকগুলো প্যারামিটার আছে অর্থনীতির, খুবই ভালো করা সম্ভব যদি জবাবদিহিতা করা যায়, প্রতিটা জায়গায় জবাবদিহি করা যায়। সেই জবাবদিহিতার অভাব আমাদের সব জায়গায়। আজকে দেখেন, প্রতি মাসেই দেখবেন তিতাস গ্যাস লাইন, তাদের ওই গর্ত করতে গিয়ে তাদের লাইনে গ্যাস লিক হয়ে যায়, এবং ওই এলাকার 2 থেকে 3 দিন গ্যাস সাপ্লাই বন্ধ থাকে। এটা প্রতি মাসে হচ্ছে, তাদের কোনো জায়গায় জবাবদিহি করতে হয় না, একই ফল্ট তারা রেগুলার করে যাচ্ছে। এখানে সিস্টেম লস আছে 21%। তার মানে তারা সরকারি কর্মকর্তা, সিস্টেম লস এটা প্রাইভেট সেক্টরে দিয়ে দেন, দেখেন তো সিস্টেম লস থাকে নাকি। তো এই যে সরকারি মিল কারখানা সমস্ত কিছু আপনি দেখেন, সরকার 6,000 কোটি টাকা প্রতি বছর এই গভর্নমেন্ট ওন এন্টারপ্রাইজ যেগুলি সরকার যেগুলো চালিত করে সেগুলি লস দিচ্ছে। সেগুলি কি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। আজকে সোনালী ব্যাংক লস করবে কেন? সবচেয়ে পুরনো ব্যাংক, সমস্ত সরকারি টাকা ওখানে থাকে, তাকে কোনো ইন্টারেস্ট পে করতে হয় না, সে লস দিবে কেন? জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, তারা লস দিবে কেন? সরকার এখানে ভর্তুকি দিচ্ছে কেন? নৈতিকতা বলতে কিছু নাই। যে লোন দিচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তার রিফ্লেকশন চলে আসছে আজকে প্রাইভেট ব্যাংকে। আজকে প্রাইভেট ব্যাংকগুলোতে দেখেন এভারেজ আপনার 15 থেকে 20% তাদের খেলাপি ঋণ। এই খেলাপি ঋণ কারা? এতে ইচ্ছাকৃত খেলাপি। এদেরকে লোন দিচ্ছে, এমন নামে বেনামে দিচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সে বলছে আমার টাকা নাই, সম্পত্তি। আপনার বিভিন্ন রকম জমি মর্গেজ দিচ্ছে, যে মর্গেজের ট্রেস পাওয়া যায় না। এর সাথে ব্যাংকের ম্যানেজমেন্ট এবং যে বড়োয়ার সব সম্পৃক্ত, সমস্ত জায়গায় কিন্তু এইভাবে চলছে। আজকে এই অর্থনীতিটাকে আমি মনে করি জিডিপি যেটা হবে তার চেয়ে 2% বেড়ে যাবে, যে দুর্নীতি করা যায়, আমাদের ভিতর নৈতিকতা বোধ থাকে এবং জবাবদিহিতা নিশ্চিত করে। আজকে যদি আমার যেহেতু জবাবদিহি নাই, সব জায়গায় আমি ম্যানেজ করতে পারি, সেই কারণে দেশের অর্থনীতি যতটা এগোনোর দরকার এগোচ্ছে না। আজকে দেখেন, এই দেশের আমরা যারা সরকারি সমস্ত জায়গায় তো আমরা সরকারি কলেজে স্কুলে পড়ে আসছি, সাধারণত বিনা পয়সা পড়ে আসছি। এই দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আজকে সরকারি সমস্ত ইনস্টিটিউশন গুলো, শিক্ষা গুলো চলে কি সরকারি টাকা চলে। অথচ এখান থেকে এই দেশের মানুষ এই আমাদের কাছ থেকে কি সার্ভিসটা পাচ্ছে বলেন? যাদের টাকা আমরা পড়লাম, যাদের টাকা আজকে আমরা দেশ শাসন করছি, দেশ চালন করছি, তাদেরকে আমরা কি রিটার্ন দিচ্ছি? তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু দিয়েই যাচ্ছে, তার রিটার্ন দিতে পারছে না। সমস্ত কিছুর মূলেই কিন্তু এই যে নীতি নৈতিকতা এবং জবাবদিহিতার, এটা নাই দেখে এটা আমাকে জবাবদিহি করতে হয় না কোথায়, আমি যেটা করি সেটাই আইন, আর যেটা করি ওইটার থেকে আমি পার পেয়ে যাই। যখনই আমি পার পাবো না, যখনই আমাকে প্রতিটা জবাব দিয়ে যে জায়গায় থাকুক না, প্রত্যেক অবস্থান থেকে যে জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং আইনের শাসন যথাযথভাবে প্রয়োগ করা যায়, তাহলেই কিন্তু সমস্ত জায়গায় দেখবেন আপনি নীতি নৈতিকতা আসছে, অর্থনীতি এগিয়ে যাচ্ছে, কর্মসংস্থান বাড়ছে এবং রাজস্ব বাড়ছে। আমরাও দেখবেন অন্য দেশের মতো আমাদের আর হাত পাততে হবে না যে আজকে অমুক দেশ ডোনেশন না দিলে আমার এই প্রজেক্ট আটকায় যাবে। আজকে আমাদের রাস্তাঘাট বলেন, আজকে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছে, আজকে এডিবি টাকা দিচ্ছে, আমাদের IMF টাকা দিচ্ছে, তাদের না দিলে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না। কিন্তু আমাদের টাকাগুলো ড্রেনেজ হচ্ছে, হুন্ডি করে প্রতি বছর বিদেশে চলে যাচ্ছে টাকাগুলো, কারণ আমাদের দেশে টাকা থাকছে না।
আজকে আপনার আমার দেশে দেখেন ডলারের দাম কত, অন্য দেশে ডলারের দাম কত, এত হাই কেন? আমার ইকোনমি এত খারাপ হওয়ার কথা না। তো সেই জায়গায় আমরা আজকে নৈতিকতার এই দিনে আমি আহ্বান করব যে আমি যে অবস্থানে আছি না কেন, সবাই যদি আমি আমাদের পরকালের কথা চিন্তা করি, আমার দেশের কথা, সাধারণ মানুষের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের এত লোভ আমাদের দরকার নাই। মানুষের লোভের শেষ নাই, বুঝছেন? অনেক মানুষ আছে, সেদিন আমি আরেকটা নিব, একটা মিনিট নিব। একজন বাংলাদেশের অত্যন্ত বড় ব্যবসায়ী, তার অফিসটা বাংলাদেশ থেকে এখন শিফট করে উনি বিদেশে নিয়ে গেছেন। কারণ ওই যে কি আছে না, কোন দেশে থার্ড কান্ট্রিতে টাকা রাখছিল, তাদের নাম পত্রিকা চলে আসছে, আসার পরেই সে এখন অফিসটা বাংলাদেশ থেকে শিফট করে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে তার স্ত্রী বলতেছিল যে আমাদের সন্তানরা আমাদেরকে অভিশাপ দিবে যে এত সম্পদ রেখে গেছে কেন। তো তার মানে তাদের এত সম্পদ সন্তানরা ম্যানেজ করতে পারবে না, তারা নিজেরা ম্যানেজ করতে, তার মানে মানুষ তার চাওয়া পাওয়ার তো শেষ নাই। সেই কারণেই যদি আমি আমার সেই আগের জায়গায় ফিরে আসি, এদেশের মানুষ যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, আমরা অনেকে গ্রাম থেকে এসেছি, গ্রামের সাধারণ মানুষ, আমরা তাদের অর্থে বৃত্তে আজকে আমরা এখানে এসেছি, যে তাদের কাছে যদি রিটার্ন করার কথা চিন্তা করি, পরকালের কথা চিন্তা করি, তাহলে জবাবদিহির কথা চিন্তা করি, তাহলে কিন্তু আপনি দেখবেন এই নৈতিকতা ফিরে আসবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, আমি আপনার কাছে একটু জনাব একে আজাদ চৌধুরীর কথা দিয়ে আমি একটু বলতে চাই যে এই যে একটা দেশের উন্নয়নের চালিকা শক্তি হচ্ছে ব্যাংকিং সেক্টর এবং পুঁজিবাজার। তো এই জায়গাটাতে যেটা আমরা জনাব একে আজাদ চৌধুরী বলছিলেন যে জবাবদিহিতার জায়গাটা, এই পুঁজিবাজার এবং ব্যাংকিং দুইটা সেক্টরে কিন্তু জবাবদিহিতার অনেক বেশি ঘাটতি রয়েছে। তো এই নীতি এবং নৈতিকতার সাথে জবাবদিহিতা ওতপ্রোতভাবে জড়িত। এই জায়গা থেকে আমরা আসলে কি করতে পারি এই ডেভেলপমেন্টের জন্য বা উন্নয়নের জায়গাটাতে? আজাদ ভাই খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমাদের আজকের এই অবক্ষয়ের কিন্তু কারণ হচ্ছে কিন্তু মূলত আমরা কিন্তু কোথা থেকে এসছি, আমাদের সেই জায়গাটা আমরা ভুলে গিয়েছি। সেই জন্যই আমি প্রথমেই বলেছি যে পারিবারিক শিক্ষা থেকেই আসে। আপনি বলেছেন পুঁজিবাজার এবং ব্যাংকিং সেক্টরের কথা। শুধু পুঁজিবাজার আর ব্যাংকিং সেক্টর না, যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলেই একটা গভর্নেন্সের দরকার হয়। সেই গভর্নেন্সের জায়গাটা আজকে বাংলাদেশের সামগ্রিকভাবেই কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনে এক ধরনের ভেঙে পড়েছে আমি বলবো। এবং এই ভেঙে পড়ার মূল কারণ হচ্ছে, আবারও আমি বলবো যে গ্রিড। আজ প্রতিটা মানুষকে আসলে আমরা কেন হিউম্যান বিং হয়েছি, আসলে আমরা হিউম্যান বিং হয়েছি না শুধুমাত্র মানে মানে হিউম্যান হয়েছি, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। হিউম্যান বিংদের কিন্তু বুঝতে হবে যে হোয়াট ইজ দি ফান্ডামেন্টাল এসেন্স অফ লাইফ। এসেন্স অফ লাইফ ইজ নট দ্যাট গেইনিং ওয়েলথ অর অ্যাকুমুলেটিং ওয়েলথ, অথবা আরেকজনের সম্পদকে কেড়ে নিয়ে আসা, রাষ্ট্রের জনগণের ভাগ্যটাকে আমার হাতে নিয়ে চলে আসা জাস্ট বিকজ আমি একটা ব্যাংকের কর্মকর্তা, অথবা একজন বড় ব্যবসায়ী, অথবা একজন বড় কর্মকর্তা, অথবা একজন অসাধু ব্যবসায়ী, যেটা আজাদ ভাই উদাহরণ দিয়ে বলেছেন, অথবা একজন অসাধু নাগরিক যে এই দেশ থেকে আমাদের দেশের অর্থ লুণ্ঠন করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এগুলোর মূল কারণ হচ্ছে এই সমস্ত ব্যক্তিবর্গ বা সামগ্রিকভাবে এগুলোর সাথে যারা সম্পৃক্ত, তাদের সবারই নৈতিকতা বিবর্জিত এক ধরনের প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যায়। এটার মূল কারণ হচ্ছে যে ব্যক্তি তার মুনাফা সবচেয়ে চরম জায়গায় নিতে চায়, এবং এই মুনাফার কম্পিটিশনটা হচ্ছে এক ধরনের অসাধু কম্পিটিশন। সেটা আবার সমাজ অন্যভাবে সেটাকে পজিটিভ ভাবে দেখছে। সমাজ কিন্তু এটাকে পজিটিভ ভাবে দেখলে হবে না। আগে কিন্তু যে কথাটা আহসান ভাই এবং আজাদ সাহেব বলতে চেষ্টা করেছেন, যে আগের সময় আমাদের কিন্তু সমাজে যারা চিহ্নিত এই ধরনের ঘুষখোর অথবা নীতি বহির্ভূত কাজ করতেন, সমাজ তাদেরকে ঘৃণা করত, পারিপার্শ্বিকতা তাদেরকে ত্যাগ করত, পরিবার কোনো কোনো সময় তাদেরকে ভালোভাবে দেখতো না। সেই জায়গাটাতে এখন আমরা উল্টো জায়গায় চলে আসছি, অর্থাৎ একটা নেগেটিভ সমাজ গড়ার চেষ্টা আমরা করছি। এই নেগেটিভ সমাজ গড়তে গেলে আমরা যেটা সবসময় বলি, বাংলাদেশ কিন্তু উন্নতির কথা বলছে, ডেভেলপমেন্টের কথা বলছে। আপনি ডেভেলপমেন্ট কখনোই করতে পারবেন না যদি আপনি সিভিক না হন। আর সিভিক বা সিভিল
ক্রেডিবিলিটি আসে তখনই যখন আপনি নীতি নৈতিকতা সমৃদ্ধ জনগোষ্ঠী তৈরি করতে পারবেন এবং একটা জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে পারবেন। আজকে বাংলাদেশের সেই জ্ঞান ভিত্তিক সমাজের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা অবদান রয়েছে এবং আমাদের সমাজের যারা যারা ডিসিশন মেকার আছে, এটা পলিটিশিয়ান হতে পারে, গভর্নমেন্ট সার্ভেন্ট হতে পারে, অথবা আমরা যারা প্রাইভেট সেক্টরেও কাজ করি, শিক্ষকতার কাজ করি, ভূমিকা করতে পারে। এই নৈতিকতা দিবসে আমরা সেটাই চাইবো যে সবাই ফিরে আসুক। নৈতিকতা দিবসের আহ্বান থাকবে যে আমরা সবাই আমাদের মূলে ফিরে আসি এবং সেটাকে আমরা ধারণ করি নিজেদের। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আসরাল হক বাশার, আপনাকে ছোট্ট করে একটু জিজ্ঞেস করবো যে এই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে আমাদের আসলে কি করণীয়, এক লাইনে একটু ছোট করে যদি বলতেন আমাদের। দুটো জিনিস ওভারঅল যে আমাদের বক্তব্যে উঠে এসেছে, দুটো জিনিস, দুইটা পার্টে যদি ভাগ করি, একটা হলো ফিউচার জেনারেশন, একটা হলো প্রেজেন্ট জেনারেশন। ফিউচার জেনারেশন, ইয়েস, দেয়ার আর লট অফ ফ্রেমওয়ার্ক নিড টু বি ডেভেলপ, এডুকেশন ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে ফিনান্সিয়াল ফ্রেমওয়ার্ক, এটা চলতে থাকবে, ইটস এ লং টার্ম ভিশন। আর শর্ট টার্মে যদি আমি বলি নেক্সট 5 to 10 years এর মধ্যে হোয়াট উই ক্যান ডু ইজ দ্যাট massive digital transformation with proper cybersecurity arrangement, with a clear framework about how things work. কেননা ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে এখন গ্লোবালি বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনে বিভিন্নভাবে কথা চলছে। আপনি যাই কিছু আইন কানুন যাই কিছু বলেন, যাই কিছু স্ট্রাকচার আপনি করতে চান, এভরিথিং ক্যান বি কনভার্টেড ইনটু ডিজিটাল। ইভেন আপনার ব্যাংকিং অ্যাপ্রুভাল, কোনো এখানে বিজনেস অর্গানাইজেশন হেড আছেন, ওনার অ্যাপ্রুভাল, এভরিথিং ক্যান বি কনভার্ট ইনটু ডিজিটাল, এবং এটা ট্রেস থাকে, ট্রেইল থাকে, ইউ ক্যান গো ফর সিস্টেম অডিট এন্ড এভরিথিং। আমি মনে করি বর্তমান সরকার যে A2I এর মাধ্যমে যে ইনিশিয়েটিভ গুলো নিয়েছেন এবং ডিজিটালি যেভাবে আগানোর চেষ্টা চলছে, টেলকো গুলো আমাদেরকে সাপোর্ট করছে, বিগ অর্গানাইজেশন লাইক মাইক্রোসফট এন্ড এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি এঙ্গেজিং ইনটু আওয়ার ইকোনমি, ডিফারেন্ট সেক্টরে ইনভেস্টমেন্ট করছে। আমার মনে হয় ইমিডিয়েটলি আমাদের সেই ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে নজর দেওয়া উচিত, এবং এই নজরটা দিলে এবং বিভিন্ন সরকারি যে SOE আছে তাদের মধ্যে ইন্টিগ্রেটেড অটোমেশন এফোর্ট যদি আমরা করতে পারি এবং সেটা যদি ভায়াবল হয় উইথ এ প্রপার সাইবার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, আমার মনে হয় উইদিন নেক্সট 3 to 5 years এর মধ্যে বা 10 years এর মধ্যে উই উইল সি সাম ভেরি গুড ডেভেলপমেন্ট বিকজ দেয়ার উইল বি এ সিস্টেম ট্রেইল। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব একে আজাদ, আমি আপনাকে দিয়ে শেষ করব। আপনি ঢাকা ইউনিভার্সিটির অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আছেন। আমরা দেখছি যে সরকারি ইউনিভার্সিটিগুলো এখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পিছিয়ে যাচ্ছে। এই যে একজন অ্যালুমনি হিসেবে আপনি, আপনারও এবং প্রেসিডেন্ট হিসেবে আপনার অবশ্যই একটা দায়িত্ব আছে, এবং এই জায়গাতে স্টুডেন্টদের এখন এথিক্যাল জায়গা থেকে এবং যে শিক্ষাক্ষেত্রে যে এথিক্স বা শিক্ষকদের জায়গা থেকে যে আমাদের যে ঘাটতিটা রয়েছে, এইগুলো এইটা পূরণ করতে আপনার কোনো পদক্ষেপ, অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে কোনো পদক্ষেপ আছে কিনা? দেখুন, আমাদের গতকাল পরশুদিন একটা পত্রিকা এসছে ঢাকা ইউনিভার্সিটির অভ্যন্তরে, ডক্টর সিরাজুল আলম চৌধুরী সাহেব উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর জনাব আখতারুজ্জামান উনিও একটু সাক্ষাৎকার দিয়েছেন ইউনিভার্সিটিতে। তো ওর মধ্যে আসছে যে প্রতি বছরই একটা করে ডিপার্টমেন্ট খোলা হয়েছে এখন, এবং সেই ডিপার্টমেন্টের দরকার আদৌ আছে কিনা এটা কিন্তু নির্ধারণ করা হয়নি, সেই ডিপার্টমেন্ট এখনো আছে কিনা। আমি অ্যালামনাইর দায়িত্ব নেওয়ার পরে আমি প্রথম যে অনেক ডিপার্টমেন্ট যেটা আজ থেকে 100 বছর ঢাকা ইউনিভার্সিটি, আর এই সামনের বছর 100 বছরে পদার্পণ করবে, তো 100 বছর আগে যে ডিপার্টমেন্টের দরকার ছিল আজকে কিন্তু সেই ডিপার্টমেন্টের দরকার নেই। এগুলো নিয়ে আমি উদ্যোগ নিয়েছিলাম, এগুলো সাবজেক্ট আকার রাখা যেতে পারে। আমি একটা উদাহরণ দিই, যে উর্দু একটা ডিপার্টমেন্ট, পালিত একটা ডিপার্টমেন্ট, সংস্কৃতি একটা ডিপার্টমেন্ট, তারপরে এরকম অ্যারাবিক একটা ডিপার্টমেন্ট। এই যে ডিপার্টমেন্টগুলো তখনকার প্রেক্ষাপটে এটা যদি সব ডিপার্টমেন্টগুলোকে মিলে একটা ডিপার্টমেন্ট করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় সাবজেক্ট হিসাবে যেটা করতেই পারে অনেক, আমি নিজে হোমওয়ার্ক করে দেখি এতগুলো ডিপার্টমেন্ট দরকার নাই, এখানে খরচ কমানো যেত। এখন আজকের যে সমাজে যেই সব সাবজেক্ট দরকার সেইগুলো নিয়ে আমার নতুন ডিপার্টমেন্ট করা যেতে পারে, বা তাদেরকে ওইভাবে টার্ন করা যেতে পারে, কিন্তু ইট ডিডন্ট ওয়ার্ক।
এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ফার্স্ট যদি থাকতো, দেশে থাকতো, সে যদি ডিপার্টমেন্টে জয়েন করতো তাকেই প্রেফার, যদি সে অ্যাভেলেবেল থাকা অবস্থায় সেকেন্ড ব্যক্তিকে নেওয়া হতো না। তারপর সেকেন্ড, তারপর থার্ড, ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম ভাবে টিচার নেওয়া করে আমি শুনে পত্রিকা দেখছি সেকেন্ড ক্লাস পাওয়ার লোকজনও এখন ঢাকা ইউনিভার্সিটির টিচার আছে। তো এখন বর্তমান ভাইস চ্যান্সেলর যেগুলো নিয়ে আমাদের সবসময় কথা শুনতে হয় যে আমাদের গুণগত মান এত পিছিয়ে, 1000-এর মধ্যেও আমরা র্যাঙ্কিংয়ে নেই। কেন নেই? যে আমরা যেসব ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার সেই গুণগত শিক্ষক আমরা নিতে পারিনি, সেই বিদেশি এখানে টিচার নেই, বিদেশি ছাত্র নেই, এবং সর্বোপরি আমাদের এখানেও একটা চরম অবক্ষয়, এখানে আমাদের অনেক বলবো যে আমাদের অবহেলা আছে। সে সবকিছুই মিলেই যে আমরা আজকে মনে করি দিনে আমাদের সবকিছুতেই ইউনিভার্সিটিগুলো যেহেতু সবসময় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে সরকারি ইউনিভার্সিটিগুলো, যার কারণে অনেক জায়গায় সব সাবজেক্টে না, হয়তো কিছু কিছু সাবজেক্টে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভালো করছে, কিন্তু এখনো আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির অনেক ডিপার্টমেন্ট আছে এটার কাছাকাছি কেউ যেতে পারেনি। যেমন ঢাকা ইউনিভার্সিটি আইবি, এটা এখনো বেস্ট আমি মনে করি। তারপরে বিজনেস ফ্যাকাল্টির বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্সের ডিপার্টমেন্ট গুলো ভালো, সায়েন্সের ডিপার্টমেন্ট গুলো ভালো। একেবারে আমি ওইভাবে বলতে পারবো না। আমি শেষ করি লাস্ট কথা ওয়ার্ড দিয়া, যে সরকারি ইউনিভার্সিটি মানে শিক্ষার মান নেমে গেছে এইভাবে বলা যাবে না, তবে কিছু কিছু ডিপার্টমেন্ট আমি মনে করি পিছিয়ে পড়েছে, সেইগুলো আগানো সম্ভব। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব একে আজাদ চৌধুরী, জনাব একে আজাদ, ডক্টর আব্দুল হান্নান চৌধুরী এবং আহসানুল হক বাশার আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং মূল্যবান কিছু মতামত প্রদান করার জন্য। সুপ্রিয় দর্শক, আজ গ্লোবাল এথিক্স ডেতে আমাদের একটাই প্রত্যাশা থাকবে যে আমরা শিক্ষাক্ষেত্র সহ যে ব্যবসা সেক্টরগুলোতে এবং সামগ্রিক অর্থনীতিতে আমাদের নীতি এবং নৈতিকতা এবং জবাবদিহিতার জায়গাটা অনেক সুনির্দিষ্ট হবে, সুস্পষ্ট হবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। শিল্পলোক এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন চ্যানেলের পর্দায়। ধন্যবাদ।